আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। সিনাপস মেডিকেল একাডেমি আয়োজিত আজকের ক্যারিয়ার গোল আফটার ইন্টার্নশিপ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল মোনার আশফাক। আমাদের আজকের সেশনটা সেই সকল ইন্টার্নদের উদ্দেশ্য করে যারা তাদের ইন্টার্ন চলাকালীন সময়ে তাদের পরবর্তী ক্যারিয়ার কীভাবে প্রোগ্রেস করবেন এবং কোন লাইনে ক্যারিয়ার করবেন সেই বিষয় নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাদের সকল কনফিউশন ক্লিয়ার করার জন্যই আমাদের আজকের এই সেশন। তো আমাদের আজকের এই সেশনে উপস্থিত আছেন সিনাপস মেডিকেল একাডেমির জনপ্রিয় মেন্টর, মেডিসিনের জনপ্রিয় কোঅর্ডিনেটর ডাক্তার সজীব ভাই। আসসালামু আলাইকুম ডাক্তার সজীব ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, তো আমরা আমাদের আজকের সেশনে শুরুতেই ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে একটি প্রশ্ন নিয়ে। ভাইয়া, একজন ইন্টার্ন কিভাবে তার ক্যারিয়ারকে প্রোগ্রেশন করার জন্য কিভাবে পোস্ট গ্রাজুয়েশনের প্ল্যান করবে? আচ্ছা, এটা প্রথম সিনাপসকে ধন্যবাদ আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর আমাকে আমন্ত্রণ করার জন্য, যে আসলে কিছু কথা বলার জন্য। ইন্টার্ন পিরিয়ডটা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল পিরিয়ড। ইন্টার্ন এটা এই কারণে ভাইটাল, এটা আসলে এমন একটা ট্রানজিশন পিরিয়ড, কেরিয়ার ট্রানজিশন পিরিয়ড আর কি। তাহলে আমাদের ইন্টার্ন ক্ষেত্রে যেটা হয়, আমাদের কিন্তু এমবিবিএস লাইফ এমনি দেখা যাচ্ছে একটু লেন্দি, 5 বছরের পরে 1 বছর ইন্টার্ন, তারপর যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন চিন্তা করি সেই ক্ষেত্রে আরও 5 বছর, মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় 11 বছর কিন্তু টোটাল লেগে যাচ্ছে, জার্নিতে শেষ হয়ে যাচ্ছে। এখন আমি যদি ইন্টার্ন পিরিয়ডে যদি আমি আমার কেরিয়ারটার সেট আপ যদি মাথায় না দিই, ইনপুটটা যদি আমি মাথায় না দিই, এটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এটা আমার আফটার মানে ইন্টার্ন পিরিয়ডে সেটা কিন্তু আমাকে আসবে না, যে আমি কোন সাবজেক্টে যাব, আমি কি এফসিপিএস করবো নাকি এমডি করব, নাকি আমি দেশে থাকবো নাকি বাইরে থাকবো, আমাকে বিসিএস দেওয়া উচিত কিনা, আমি কি এমআরসিবি দিব নাকি আমি এফসিপিএসটা কি কন্টিনিউ করবো। এই যে বিভিন্ন ধরনের যে একটা কনফিউশন থাকে এই জিনিসগুলো, এবং আমি কোন সাবজেক্টে যাব, এই বিষয়গুলো আমার মনে হয় ইন্টার্ন পিরিয়ডে একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ আপনি যদি চিন্তা ভাবনা করতে যদি 2-3 বছর লাগিয়ে ফেলেন যে না আমি ঠিক আছে, আমি 3 বছর 2 বছর পরে চিন্তা ভাবনা করলাম ঠিক আছে আমি একটু সার্জারিতে যাই, কিংবা 2 বছর পর আমি মেডিসিনে পরীক্ষা দেওয়ার পরে 1 বছর না আমি এবার একটু সার্জারিতে যাই, গাইনিতে যাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3-4 বছর আপনার হয়ে গেল। তাহলে এই যে সময়টা এটা কিন্তু আপনার লাইফে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই যে 11 বছর কথা বলতেছিলাম সেটা কিন্তু 15 ইয়ার্সে চলে যাচ্ছে। এর জন্য আমার কাছে মনে হয় যে ইন্টার্ন পিরিয়ডটা হচ্ছে এটা খুবই ভাইটাল ফর ডিসিশন মেকিং, যে আমি কোন ডিসিশন নিচ্ছি, আমি এফসিপিএস দিব নাকি এমআরসিপি দিব, সেই ডিসিশন মেকিং যে জিনিসটা এটা মানে ইন্টার্ন থেকে শুরু করা উচিত ক্যারিয়ারের গোল হিসেবে আর কি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বিভিন্ন ক্যারিয়ারের কথা বললেন, বিভিন্ন ডিগ্রির কথাও বললেন, এক্ষেত্রে একজন ইন্টার্নশিপ করছে এমন একজন চিকিৎসক এফসিপিএস বা এমডি বা অন্য পোস্ট গ্রাজুয়েশনের প্ল্যানগুলি কিভাবে নেবে? আচ্ছা, এটা খুবই ভাইটাল প্রশ্ন আসলে, এবং এটাই হচ্ছে এটা আমার মনে হয় যে এই প্রশ্নটা সবারই একটা একই প্রশ্ন, মানে এই প্রশ্নটা সবার মনে ছিল আর কি, যে আমি আসলে কোথায় যাব। মানে ইন্টার্ন আমি করতেছি প্রায় 10,000 ইন্টার্ন, 8 থেকে 10,000 ইন্টার্ন হচ্ছে পার ইয়ারে কিন্তু বাংলাদেশ থেকে বের হচ্ছে করতেছে আর কি। তাহলে আমি আসলে কোথায় কেরিয়ার গড়বো, তাহলে এর ক্ষেত্রে যেটা হয় আফটার ইন্টার্ন পরে ইন্টার্নের পরবর্তীতে আমাদের বাংলাদেশে যদি কেউ ডিগ্রি করতে চাই অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, তাহলে আমাদের এখানে 2টা ডিগ্রি আছে, একটা হচ্ছে এফসিপিএস আর একটা হচ্ছে এমডি। এফসিপিএস তো এটা আমরা জানি যে এটা বিসিপিএস, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, যেটা মহাখালীতে আছে, এটা একটা ফেলোশিপ ডিগ্রি, এটা হচ্ছে আমাদের তারা ডিল করে। আর একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এইটা হচ্ছে আমাদের এমডি ডিগ্রি, এমডি এবং এমএস এই ডিগ্রিটাকে তারা রিকগনাইজ দেয় আর কি। বাংলাদেশের পার্সপেক্টিভে তাহলে 2টা ডিগ্রি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ইন্টার্নের চিন্তা ভাবনা করি, আমি ইন্টার্নের পরে আমি যেমন আমাকে গতকালে এক ছোট ভাই আমাকে বলতেছে যে ভাই আমি হচ্ছে ইন্টার্ন, ওর হচ্ছে বললাম শেষ কবে তোমার, বলতেছে আমি মার্চে শেষ, ওর মার্চে শেষ হবে আর কি। কালকে আমার সন্ধ্যার পরে কথা হয়েছে, বললাম যে তুমি কি করবে এরপরে, তখন বলতেছে ও অবশ্য আগে থেকে আমাকে বলছিল যে আমি একটু পেডিতে ক্যারিয়ার করার ইচ্ছা, মানে সে পেডিতে যাবে আর কি। সে আমাকে আগে বলছিল, আমি তাকে বলছিলাম ঠিক আছে ভালো। তখন বলতেছে তুমি কি করবো, তুমি কি পরীক্ষা দিতে চাও? তখন সে বলতেছে ভাই পেডিতে ক্যারিয়ার করবো কিন্তু আমি একটু জব করবো আর কি, প্রথমে 1 বছর একটু জব করবো তারপরে আমি শুরু করবো। আমি বললাম যে তোমার বিএমডিসি রেজিস্ট্রেশন পাবা কবে? সে তখন বলতেছে যে বিএমডিসি রেজিস্ট্রেশন ভাই আমি এপ্রিলের দিকে মানে পেয়ে যাবো আর কি। তাহলে আমি বললাম যে তুমি তাহলে জুনে কেন এফসিপিএস দিচ্ছ না, মানে সে পাচ্ছে এপ্রিলে, যদি এপ্রিলে আমার মানে ফর্ম ফিল আপ হয় তাহলে সে জুনে দিতে পারবে। তা এটা হচ্ছে অ্যাডভান্টেজ ফর এফসিপিএস। এফসিপিএস এর ক্ষেত্রে হচ্ছে আপনি যেদিন আপনি পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন তা সেদিন যদি তার পরের যে সেশনটা সেই সেশনে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আমি তখন তাকে বললাম যে তুমি জবের কথা বাদ দাও, তুমি প্রথমে যে জিনিসটা করবা, তোমার প্ল্যান হচ্ছে আমি যখন আমি জুনে পরীক্ষা দিব, এবং এই জুনে পরীক্ষাটা যে দিব তাহলে আমাকে জুনের মেন্টাল সেট আপ রাখতে হবে। কারণ ও যদি এই মেন্টাল সেট আপ না রাখে, প্রথমে যদি প্ল্যান করেন আমি আগে জব করব তারপর দেখবো, তাহলে এই যে জার্নিটা কিন্তু আরো লেন্দি হয়ে যাবে। তখন কালকে পরে বলতেছে ঠিক আছে তাহলে তো ভাই পড়া সম্ভব কিনা।
আমি বললাম যে অসম্ভব না, এটা সবাই দিচ্ছে অলরেডি, অনেকেই পড়তেছে। তাহলে আমার কথা হচ্ছে যে এটা এফসিপিএস এর একটা অ্যাডভান্টেজ, যে আমি আমার জাস্ট ইন্টার্নশিপ শেষ হলো, পার্মানেন্ট বিএমডিসির নাম্বারটা আমি পেলাম, আমি এন্ট্রি নিতে পারবো। কিন্তু রেসিডেন্সির ক্ষেত্রে একটু একটু আর কি তাদের যে একাডেমিক ইয়ারের আগে, মানে আমি যদি দেখা যাচ্ছে মার্চের পরে আমার ইন্টার্নশিপ শেষ হয়, তাহলে আমি দেখা যায় 1 ইয়ার আমাকে একটু লেট করতে হবে, গ্যাপ দিতে হবে। এটা হচ্ছে রেসিডেন্সির ক্ষেত্রে ইন্টার্নের পরবর্তীতে একটু সমস্যা আর কি। কিন্তু এফসিপিএস কিন্তু আমি চয়েস করতে পারি, আমি দেখা যাচ্ছে যে আমার মার্চে শেষ হলো, ওকে আমি জুনে দিব, আচ্ছা আমার আগস্ট সেপ্টেম্বর শেষ হলো, ঠিক আছে আমি ডিসেম্বরে দিব। তার মানে আমার এই একটা অ্যাডভান্টেজ কিন্তু আমি ইন্টার্নদের তারা পেতে পারে আর কি, এবং তারা কাজে লাগানো উচিত আমার কাছে মনে হয় আর কি। অবশ্যই অবশ্যই ভাইয়া, খুবই চমৎকারভাবে বললেন ভাইয়া। একটু আগেই বললেন যে আসলে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনার হাতে যদি বিএমডিসি রেজিস্ট্রেশনটা থাকে, ওই বিএমডিসি পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা দিয়ে আপনি নেক্সট যে সেশন থাকবে জুন অথবা ডিসেম্বর সেশন, সেই ডিসেম্বর সেশনে আপনি এফসিপিএস পরীক্ষা দিতে পারছেন। খুবই একটি অ্যাডভান্টেজেস পজিশন আসলে এটা। তো এক্ষেত্রে ভাইয়া আরেকটা কোয়েশ্চেন সাইমালটেনিয়াসলি চলে আসে, সেটা হচ্ছে যে একজন বিসিএস ক্যাডার, যিনি বিসিএস রিসেন্টলি 48তম বিসিএস সুপারিশ প্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আসলে এফসিপিএস দেওয়ার ক্ষেত্রে কোনো বার আছে কিনা? হ্যাঁ, এটা আসলে এটা আর একটা বার্নিং ইস্যু, এবং এটা অলরেডি আমার মনে হয় যে সিনাপসের আমাদের যে পেজে অনেকগুলো প্রশ্ন আসে যে আসলে যারা 48 বিসিএস দিয়ে গেছে তাদের প্ল্যান কি হওয়া উচিত। এটা হচ্ছে যেটা হয়, আমরা 2 বছর তো পেরিফেরিতে থাকতে হবে। বিসিএস যে আপনি তো 42nd বিসিএস ছিলেন, আমি 42nd বিসিএস ছিলাম, আমরা জানি যে আসলে 2 বছর আমাদেরকে থাকতে হবে পেরিফেরিতে। এবং পেরিফেরিতে থাকতে গেলে যেটা হয়, এই 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমরা রেসিডেন্সি দিতে পারি না, রেসিডেন্সি দেওয়ার যে স্কোপ সেটা থাকে না, আমরা 2 বছর পরে দিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি যে 2 বছরে যদি চিন্তা ভাবনা করি, আমাদের কিন্তু এফসিপিএস ইয়ারলি 2 বার হয়, মানে জুনে হয়, আগে তো হতো জুলাইতে এবং হচ্ছে জানুয়ারিতে, এখন কিন্তু এটি এক মাস আগে গেছে, মানে এখন হচ্ছে আপনার জুনে এবং ডিসেম্বরে। তার মানে আপনি 2 বছরে যদি চিন্তা ভাবনা করেন, আপনি কিন্তু 4 বার এফসিপিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, আপনি হয়তো ট্রেনিং এ ওই সময় ঢুকতে পারবেন না, যে আপনি ওই সময় হয়তো বা প্রথমবারে চান্স পেয়ে গেলেন, আপনি ট্রেনিং এ চলে গেলেন, এটা সুযোগ থাকতেছে না, বাট আপনি কিন্তু পরীক্ষা অ্যাপিয়ার করে ফেলতেছেন এবং আপনি কিন্তু পাস করে ফেলতেছেন। এবং আপনি যে পাস করলেন মানে কি, আপনি প্ল্যান করে ফেলতেছেন, ঠিক আছে আমি 2 বছর পরে তাহলে আমি কোথাও আইএমও জব কিংবা সিএ হিসেবে আমি জয়েন করে ফেলবো। মানে এই যে একটা মানে প্ল্যানিং, এই প্ল্যানিং এর একটা অংশ হচ্ছে বিসিএস এর সময় সে ইজিলি সে এফসিপিএস দিতে পারবে। বা রেসিডেন্সির ক্ষেত্রে তাকে একটু ওয়েট করতে হবে 2 বছরের পর পর্যন্ত, 2 বছর পর সে দিতে পারবে, বাট রাইট ডেপুটেশনের পরে। বাট আমি কিন্তু এফসিপিএস পরীক্ষা কিন্তু আমি যেমন এখন সবাই গেছে ফেব্রুয়ারিতে, 1 ফেব্রুয়ারিতে হচ্ছে তারা জয়েনিং দিয়ে ফেলছে, সে এখন জুনে পরীক্ষা দিতে পারবে, সে ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবে, সমস্যা তো নাই। এটা হচ্ছে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টিভ টাইম ফর এক্সাম, পোস্ট গ্রাজুয়েশন এক্সাম। যারা হচ্ছে জাস্ট বিসিএস দিয়ে আমরা গেছি, আমাদের প্ল্যান হওয়া উচিত আমাদের অ্যাটলিস্ট এফসিপিএস ডিগ্রিটার জন্য আমাদের মানে গ্রিপে নিয়ে আসতে পারি। এটা আমাদের দেখবেন পরবর্তীতে এটা আপনাকে খুব হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই প্রশ্নের ধারাবাহিকতায় আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যারা আসলে বিদেশি ডিগ্রি নিতে চায়, এমআরসিপি, আপনার নিজেরও এমআরসিপি পার্ট 2 করা আছে, এই কারণে আসলে প্রশ্নটা করা যে কেউ আসলে এই যে এফসিপিএস ডিগ্রির সাথে এমআরসিপিটাকে কিভাবে কোলাবোরেট করবে বা এর কোনো অ্যাডভান্টেজ আছে কি? এমআরসিপি এটা আসলে এটাও খুব মানে বর্তমান সময় হচ্ছে সবাই এমআরসিপির প্রতি চায় যে আমি এমআরসিপি করব, ঝোঁক আছে, এটা সত্য। এবং এটা আমরা 10 বছর আগে কিংবা 5 ইয়ার্স আগেও দেখিনি, এখন যতটুকু আমরা ক্রেজিনেস দেখি এটা খুবই ভালো। এটা আমার কাছে মনে হয় যে এটা এই থিঙ্কিংটা আমরা অ্যাপ্রিশিয়েট করি। এবং আমি পার্সোনালি এটা আমি যেহেতু এমআরসিপি পার্ট 2 দিলাম, ইনশাল্লাহ পেজের সামনে দিব, এটা আপনারাও ওয়েলকাম। আমরা এমআরসিপি নিয়ে ডিটেলস ইনশাল্লাহ আবার পডকাস্ট করব, তখন আমরা এগুলার সবকিছু পিটফলে ডিসকাশন করব। তবে এমআরসিপির ক্ষেত্রে যেটা ডাক্তার আশফাক বললেন আর কি, যে আমরা কিন্তু এমআরসিপির যে প্রশ্নের প্যাটার্ন, এমআরসিপির যে পড়াশোনার প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু এখানে টোটালি যদি বলি, এখানে টোটাল আপনার থাকবে দেখা যাচ্ছে যে এসবি বেস্ট এক্সাম এবং ক্লিনিক্যাল বেস্ট এক্সাম। তাহলে এসবি বেস্ট এবং ক্লিনিক্যাল বেস্ট এক্সাম, এটার সাথে বাংলাদেশের পার্সপেক্টিভে যে ডিগ্রিগুলো আমরা দেই, আমরা এফসিপিএস দিই, রেসিডেন্সি দিই, আমরা এমডি ডিপ্লোমা দিই, এগুলোর ভিতরে সবচেয়ে ক্লিনিক্যাল পরীক্ষা হচ্ছে এফসিপিএস। আর আমার এমআরসিপি যে পরীক্ষাটা, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল পরীক্ষা। এফসিপিএস এ 50% এসবিএ থাকে, এমআরসিপিতে 100% এসবিএ থাকে। তাহলে এই যে এমআরসিপি এবং এফসিপিএস এর যে আলটিমেটলি কোলাবোরেশন, যে ক্লিনিক্যাল কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা কিন্তু পসিবল, এটা পসিবল। তার মানে এটা যদি আমরা যদি এফসিপিএস পরীক্ষা পার্টন দেই, এই যে এসবিএটা, এই এসবিএটা পরবর্তীতে ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে এমআরসিপির জন্য, ক্লিনিক্যালের জন্য আর কি। এটার জন্য এটা মানে খুবই পসিবল এবং এটা খুবই লজিক্যাল। যদি কি আমি মানে কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাই, অথবা আমি বিসিএস দিয়ে গেছি আমি এমআরসিপি দিতে চাই, ওকে, সে এমআরসিপি এবং এফসিপিএস পার্টন সাইমultaneously সে প্রিপারেশন নিতে পারে, সে এফসিপিএস পার্টন এবং এমআরসিপি সাইমultaneously প্রিপারেশন নিতে পারবে। ওই যে বললাম যে যেখানে আমার মানে যে ব্রিজিং জিনিসটা, এসবিএ ক্লিনিক্যাল জিনিসটা, এই জিনিসটাকে যদি আমি গ্রিপে নিয়ে আসতে পারি, এটা কিন্তু পসিবল। তোমার এটা খুবই পসিবল এবং এটা খুবই লজিক্যাল।
অবশ্যই ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু এফসিপিএস এর কথা বললেন, এফসিপিএস পার্ট 1, এফসিপিএস পার্ট 1 যদি কেউ মেডিসিনে অ্যাপিয়ার করে এবং সে যদি কোনো মেডিসিনের সাব ব্রাঞ্চে যেতে চায় বা অ্যালাইড কোনো সাবজেক্টে যেতে চায়, তো এই ক্ষেত্রে আপনি যদি ডিটেইলস একটা প্ল্যান শেয়ার করতেন যে মেডিসিনের সাবজেক্টগুলি কি কি আছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে মানে টেকনিক্যাল কোশ্চেন এবং এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল কোশ্চেন। এই কারণে আমি একটা উদাহরণ দিই। আমাদের গত সেশনে একজন ভর্তি হয়েছে এফসিপিএস পার্ট 1 লং ব্যাচে। আচ্ছা, হ্যাঁ, সে মোটামুটি আমার সাথে, আমি যেহেতু কোঅর্ডিনেটর সিনাপসে প্রায় 5 বছর 6 বছর ধরে আছি আমি, অনেকের সাথে কথা হয়। আপু একজন ভর্তি হয়েছে, উনি জাস্ট ফর্ম ফিল আপের আগে আমাকে নক দিয়েছে, আমাকে ফোন নাম্বারে। আলটিমেটলি আমাদের তো সিনাপস মেডিকেল একাডেমি, আমরা এই ব্যাপারে খুবই ট্রান্সপারেন্ট। আমাদের এক্সিকিউটিভ যারা কোঅর্ডিনেটর থাকে ওনাদের ফোন নাম্বার সবাই কিন্তু ডক্টরদের সাথে থাকে। উনি আমাকে আর কি ফোন দিয়েছেন বিকেল অথবা সন্ধ্যার দিকে, দিয়ে বলতেছি ভাই আমি এফসিপিএস পার্ট 1 লং ব্যাচে আছি, তাহলে হচ্ছে আমি করতে চাই, ডার্মাটোলজিতে পরীক্ষা দিতে চাই। আচ্ছা, আমি বললাম যে আপু আপনি ডার্মাটোলজিতে পরীক্ষা দিবেন, আপনি কোন ব্যাচে আছেন? উনি বলতেছে ভাই আমি লং ব্যাচে আছি। আমি বললাম মেডিসিনে? বললাম হ্যাঁ। বললাম যে আপু এটা তো আপনি ডার্মাটোলজিতে দিতে পারবেন না। বলছে কেন দিতে পারবো না? বলতেছে আপু এটা তো অ্যালাইড এর বাইরে, মানে এটা অ্যালাইড এর ভিতরে না, এটা হচ্ছে অ্যালাইড এর বাইরে। উনি বলতেছে ভাই অ্যালাইড আবার কি জিনিস? কারণ এই যে অ্যালাইড যে কি জিনিস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আপনাকে মেডিসিন এবং অ্যালাইড যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো কোশ্চেন কিন্তু সেম থাকে। লাইক মেডিসিনের সাথে অ্যালাইড সাবজেক্টগুলো নিউরোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, রিমাটোলজি, হ্যাঁ এই যে সাবজেক্টগুলো আছে, অনকোলজি, পালমোনোলজি, নেফ্রোলজি, রাইট, এই সাবজেক্টগুলো কিন্তু কোশ্চেন সেম। মানে আপনি পার্ট 1 পরীক্ষা দিবেন মেডিসিন এবং অ্যালাইড, মানে ইন্টারনাল মেডিসিনের কোশ্চেন এবং এই সাব ব্রাঞ্চগুলোর কোশ্চেন ইচ এন্ড এভরি কোশ্চেন উইল বি সেম হবে। বাট ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন, হেমাটোলজি, এগুলোর কোশ্চেন টোটালি ডিফারেন্ট হবে। মানে আপনি প্ল্যানিং করতেছেন যে আমি হেমাটোলজিতে পরীক্ষা দিব, বাট আপনি এখন প্রিপারেশন নিচ্ছে হচ্ছে এইভাবে, তাহলে কিন্তু হবে না, তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যে আপুকে পরবর্তীতে ওনাকে কাউন্সিলিং করে এন্ডোক্রাইনোলজিতে পরীক্ষা দেওয়ানো লাগছে, আপু পরবর্তীতে এন্ডোক্রাইনোলজিতে পরীক্ষা দিছে। তার মানে এই যে ইস্যুটা, তার মানে এই প্ল্যানিংটা কিন্তু আগে রাখতে হবে। মানে আপনি মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্টগুলো হচ্ছে এইগুলো, মানে এইগুলোর প্রিপারেশন সেম, কোশ্চেন সেম, মাদারের মতো, ইন্টারনাল মেডিসিন মতো। বাট ওই যে সাবজেক্টগুলোর কথা বললাম, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, হ্যাঁ এইগুলো ফিজিক্যাল মেডিসিন, এগুলো কিন্তু একটু অ্যালাইডের বাইরে, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট সিলেবাস। এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে এফসিপিএস পার্ট 1 এখানে তো আমরা জানি যে প্যাটার্নে কোশ্চেন হয়, আগের চেয়ে কিছুটা চেঞ্জ হয়েছে, এতে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু যদি ডিটেইলস। কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ এটা যারা ইন্টার্নের জন্য আসলে আমার এখনো মনে আছে, আমি যখন আমি অফলাইনের যুগে মানুষ ছিলাম, আমি অনলাইনের যুগে ছিলাম না। আমি অফলাইনে একটা জায়গায় কোচিং করতাম। আমি 4 মাস পরে জানতে পারছি যে পরীক্ষা 3 দিনে হয়। আমাদের সময় 3 পেপার ছিল এবং পরীক্ষার প্রশ্ন থাকে 3 দিনে হয়, টানা 3 দিনে, এবং 150টা প্রশ্ন হয়। এটা আমি সেই 3 মাস পরে জানতে পারছি। তার মানে আমার যারা সামনে ইন্টার্ন আছে ওরা খুবই লাকি যে ওরা আসলে এখন ইন্টার্ন করতে জানতেছে, তাই না? এবং অনেকে 5th ইয়ারও আছে, দেখলাম ইন্টারেস্টেড বলছে, ওরাও আছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ। মেইন কথা হচ্ছে আমাদের এফসিপিএস এখন চেঞ্জ হয়েছে। ডাক্তার আশফাক যেটা বললো, এখন আমাদের একদিনে পরীক্ষা হয় এবং এই একদিনে পরীক্ষাটা এটা 4 ঘন্টা ব্যাপী হবে। টোটাল 4 ঘন্টা ব্যাপী হবে, একদিনে হবে। এবং এই পরীক্ষাটা নিয়ে যারা বলতেছেন যে 4 ঘন্টা পরীক্ষা কিভাবে দিব, এটা আমার কাছে মনে হয় যারা 3 দিনে পরীক্ষা দিছে ওদের কাছ থেকে শুনে বুঝবেন যে 3 দিনের পরীক্ষাটা আরো বেশি হেক্টিক ছিল, কোনো গ্যাপ ছিল না, টানা 3 দিনে পরীক্ষা হতো এবং খুবই প্রেসার যেত। একদিনে পরীক্ষা আমার মনে হয় ইটস এ ব্লেসিং এবং আলহামদুলিল্লাহ। এই একদিনের পরীক্ষার ভিতরে আমাদের মানে 4 ঘন্টার যে পরীক্ষাটা, এর ভিতরে টোটাল প্রশ্ন থাকবে 150টা, 75 এমসিকিউ, 75 এসবিএস। একটা পজিটিভ জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে এখানে আপনার কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনাকে সব জায়গায় আসতে পারবেন। এই 75টা এমসিকিউ এবং 75টা এসবিএ, এইভাবে সাধারণত আপনার পরীক্ষাটা হবে আর কি। এবং নর্মালি যেটা হয়, এটা তো আমাদের এখন চেঞ্জ করছে, এখন জুনে হবে এবং ডিসেম্বর হবে আর কি। একটা সময় তো আমাদের জানুয়ারিতে এবং জুলাইতে হতো, এখন কিন্তু সামনে জুনে হবে এবং ডিসেম্বরে হবে। তার পরীক্ষার প্যাটার্ন হচ্ছে এরকম। তার মানে আপনি মোটামুটি 150টা প্রশ্ন থাকবে, 75 এমসিকিউ থাকবে, 75 থাকবে এসবিএ, এবং এই 150টা প্রশ্ন মোরাললেস প্রায় 85 থেকে 90% প্রশ্ন কিন্তু আপনি পাবেন ডেভিডসন থেকে। ডেভিডসন বেসিস যারা ওই যে বললাম মেডিসিন এবং অ্যালাইড, সেখান থেকে কিন্তু আসবে। বাকি 10 to 15% কোশ্চেন একটু বেসিক থেকে আসবে। বেসিকের ভিতরে ফিজিওলজি বেসড আছে, কিছু ফিজিওলজি আমাদেরকে পড়তে হয়, আর একটা বায়োস্ট্যাটিস্টিক্স। এই বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটা থেকে আমাদের কিছু জিনিস পড়তে হয়। সাধারণত এই প্যাটার্নে সাধারণত এফসিপিএস পার্ট 1 যারা পরীক্ষা দিবেন ইন্টারনাল মেডিসিন এবং অ্যালাইড, তারা ফেস করবেন আর কি। এই প্যাটার্নে হবে আর কি। এবং পাস মার্ক হচ্ছে 210-এ।
আচ্ছা পাস মার্ক হচ্ছে 210-এ, মানে এখানে কোনো ওরকম না যে আপনাকে কোনো পেপার ভিত্তিতে থাকবে না, জাস্ট আপনি 105টা প্রশ্ন যদি কারেক্ট করতে পারেন, মানে 150টা প্রশ্ন 2 দিয়ে মাল্টিপ্লাই 300 মার্ক, এর ভিতরে 105টা প্রশ্ন যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 210 মার্ক, তাকে 210 পেলেই মোটামুটি সে পাস হয়ে যাবে। আচ্ছা এবার কিন্তু 209.8 পাইছে একজন, সে কিন্তু ফেল করেছে। সে কিন্তু ফেল। আচ্ছা, ভাইয়ের কথা থেকে আসলে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু আমরা পয়েন্ট পেলাম। সেটা হচ্ছে আগে যেভাবে 100 অর্থাৎ 300 মার্কসের পরীক্ষা হতো 3 দিনে, সেই প্যাটার্নটা আসলে চেঞ্জ হয়েছে। এখন টোটাল 4 ঘন্টা পরীক্ষা, 300 মার্কের পরীক্ষা, 75টা এমসিকিউ এবং 75টা এসবিএ, এবং পাস মার্কটাও কিন্তু কম্বাইন্ড। আগে ভাই আমরা যেটা দেখতাম যে পাস মার্ক কিন্তু পেপার ওয়াইজ আলাদা ছিল, এটা আরো ডিফিকাল্ট ছিল। এখন ইন্টারনেটের জন্য আসলে খুবই আসলে প্রমিসিং বিষয়টা, যে আর তাদের জন্য সুবিধা হয়েছে যে পাস মার্ক কিন্তু কম্বাইন্ড, টোটাল 210 মার্ক পেলে আমার সাথে আমি যখন পাস করি, আমার ফ্রেন্ড মানে আমার ও এখন রিমাটোলজি এফসিপি শ্রেণীতে আছে, তো আমার সময় আমি পাস করে যাই, সে পাস করে না, কিন্তু তার মার্ক ছিল 217। আচ্ছা, সে 217 বেশি পেয়েছে, 7 মার্কস বেশি পেয়েছে, কিন্তু জাস্ট যে কোনো একটা পেপারে খারাপ করার কারণে সে ফেল করেছে। এখন এই মানে নাই আর কি এই সিস্টেম না থাকার কারণে তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। আচ্ছা, তো এই পর্যায়ে সবচেয়ে একটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে ইন্টার্নদের জিজ্ঞাসা থাকে যে আমি কি পড়বো, কোথা থেকে পড়বো, অর্থাৎ আমার মেটেরিয়ালস কি কি লাগবে এবং বুক লিস্ট কি কি লাগবে। আচ্ছা, এটা আসলে হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে এই প্রসঙ্গে বলতে হয়, আমাকে ইন্টারনেটে আমার স্যার ডাক্তার নাদিম স্যার আর কি, নাদিম স্যার মনে হয় এখন সার্জারিতে ডিন হলো না, সার্জারিতে ডিন হয়েছে আর কি এখন, ডাক্তার নাদিম স্যার হচ্ছে আমরা পাইছি আর কি, স্যারের ইউনিটে আমি ছিলাম। স্যার আমাকে খুব ভালোবাসতো, এবং আলটিমেটলি স্যার আমাকে একদিন বলতেছে, আমরা গাইনি রেফারেল নিয়ে গেছিলাম, স্যার তখন বলতেছে যে এই সজীব কি অবস্থা, তুমি পড়াশোনা শুরু করছো কিনা। বললাম স্যার কি দিয়ে শুরু করবো, আমি তখন অলরেডি কোনো একটা জায়গায় অ্যাটাচড, মানে আমি ক্লাস করতেছিলাম। স্যার বলতেছে জ্ঞানন পড়ো, তুমি জ্ঞানন পড়ো, জ্ঞানন থেকে দেখবে অনেক প্রশ্ন পাবা। আমাদের সময় জ্ঞাননটাকে খুব ভালো করে পড়তে হবে, আসলে পজিশনের পরীক্ষা কিন্তু জ্ঞানন থেকে আসে, মানে আমাদের যে ফিজিওলজি গাইডলাইন হচ্ছে জ্ঞানন বেস্ট আসে। স্যার বলতেছে স্যার জ্ঞানন তো স্যার পড়া হয় না, তুমি কি পড়ো, তখন বলতেছে আমি স্যার শীট পড়ি, আমি ক্লাস করি শীট পড়ি। তখন বলতেছে স্যার, তখন একটা খুবই ক্রুশিয়াল কথা বলছে, এবং এই কথা দিয়ে আমি আসলে মানে আমি বলতে যাচ্ছি, স্যার বলতেছে আমাদের সময় জাস্ট আমরা পরীক্ষা দিতাম, যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে করার জন্য, প্রশ্ন বোঝার জন্য 1-2বার পরীক্ষা দিতে হতো তাদের, যে প্রশ্নটা কেমন আসে, কই থেকে আসে, মানে এত গোছানো ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, এখন কিন্তু সব গোছানো, যে আপনাকে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, কোন কোন জিনিসগুলো লাগবে, এগুলো কিন্তু আমরা এখন ইন ডিটেলস কিন্তু সব বলে দিচ্ছে, এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় খুবই ব্লেসিং। এটার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস এর কথা আপনি বললেন, যে স্যারের যে বিষয়টা, স্যার এবং এই জিনিসটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করলো। স্যার বললো না, এটা খুবই ভালো, তুমি আলটিমেটলি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে নাদিম স্যারের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। স্যার আমাদেরকে এই যে এরকম একটা অ্যাডভাইস গাইডলাইন দিচ্ছে, মানে ওই সময় কি আমাদেরকে এরকম ইন্সপায়ার করছেন আর কি। যা আলটিমেটলি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যেটা হয়, আমি কিন্তু বলে ফেলছি যে আমাকে 80% ডেভিডসন থেকে আসে। তখন আপনাকে আপনি একটা জিনিস ভাবেন, আপনি যখন ডেভিডসন পড়বেন, ডেভিডসন পড়ে পার্ট 1 পাস করতেছেন, ডেভিডসন পড়ে কিন্তু মিড টার্ম পাস করবেন, ডেভিডসন পড়ে কিন্তু ফাইনাল দিবেন, মানে এফসিপিএস ফাইনাল পরীক্ষা দেখবেন ওদের ডেভিডসন। তার মানে আপনি ডেভিডসনই পড়তেছেন, বাট ডেভিডসনের কতটুকু পড়বো, কোন অংশটুকু দরকার, কোন অংশটুকু আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস বাদ দিতে হবে, এই জিনিসটা জানাটাই হচ্ছে পরীক্ষা। মানে আপনাকে কোন জিনিসটা আমাকে কতটুকু লাগবে, এবং এটা কিন্তু এক্সাম স্ট্র্যাটেজি। দেখবেন অনেকে অনেক কিছু করতেছে, অনেক কিছু জানতেছে, সামহাও তারা ফেল করতেছে। এটা অবভিয়াসলি একটা লাক, আল্লাহ তাআলা, মানে সফলতা আসলে এটা আমাদের হাতে নাই, এটা সম্পূর্ণ উপর থেকে আসে। এটা আল্লাহ তাআলা ছাড়া আসলে এটা পসিবল না, আল্লাহ তাআলার দোয়া ছাড়া, কিংবা সে না চাইলে আসলে পসিবল না। তবে যেটা আমরা বলতেছিলাম, যে এই যে এক্সাম স্ট্র্যাটেজি, যে আমাকে কতটুকু জানতে হবে, তাহলে আমাকে ডেভিডসনটা কি গুছাইতে হবে 1 নম্বর। তাহলে ডেভিডসনটাকে আমাকে খুব সুন্দর মতো গুছাইতে হবে। ডেভিডসন গুছাইলে আমাকে 80% হয়ে যাচ্ছে। এখন আপনি 80% পরে কি পরীক্ষা দিয়ে আপনি পাস করবেন? আপনি কি এতই কনফিডেন্ট যে আপনি 80% দিয়ে 70% মার্ক পাবেন? আসলে পরীক্ষা হলে ঢেলে আসবে অবভিয়াসলি না, কারণ আপনাকে পরীক্ষা হলে 10 to 15% এমন কোশ্চেন তারা দিবে, যে কোশ্চেনের অ্যানসার যে স্বয়ং প্রশ্ন করতে সে ছাড়া আর কেউ জানে না, কিংবা খুবই কনফিউজিং অ্যানসার। এরকম প্রতিবারই 10 to 15% কোশ্চেন আসে, 10% কোশ্চেন আসে যে কোশ্চেনের অ্যানসার নোবডি নোস, কেউ জানে না। মানে এই কোশ্চেনগুলো আসলে কই থেকে আসতেছে, কিংবা তাদের প্যাটার্ন কি, এগুলো আমরা বুঝতে পারি না আসলে। তাহলে এমন টাইপের কিছু কোশ্চেন এমন জায়গা থেকে, মানে অনেক সময় নিউরোলজি থেকে আসে, অনেক সময় কার্ডিওলজি থেকে আসে, লাস্ট টাইমে এই এমসিকিউ থেকে আসছে। মানে এরকম কিছু কোশ্চেন আসবে, 10% কোশ্চেন আসবে যেগুলো আপনি জানবেন না, তার মানে খুবই ডিফিকাল্ট, সেইগুলো আপনি পারবেন না। তার মানে আপনি দেখেন 80% প্রিপারেশন নেই, আপনি 10% নাই, বাকি 70 আপনি পারবেন না।
তাহলে আপনাকে বাকি 20% অনেকে ভুল হয়ে যাবে, কারণ এটা একটা স্ট্রেসের জায়গা, 4 ঘন্টা পরীক্ষা। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাকি 20% প্রিপারেশন নিতে হবে। আমাদের ডাক্তারদের ভিতরে একটা খুবই, আমি যে জিনিসটা ফিল করি, পার্ট অন মেডিসিনের ক্ষেত্রে অনলি ডেভিডসন পরে চলে যাচ্ছে। অবভিয়াসলি ইটস এ গুড অপশন, বাট আপনাকে পরীক্ষা হলে ঢুকতে হলে ওই যে বায়োস্ট্যাটিক্স থেকে যে 10 মার্ক আসে, 5টা প্রশ্ন আসে, 10 মার্ক আসে, সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু গুরুত্ব, কারণ পরীক্ষা হলে ওই যে বললাম 0.2 তার জন্য ফেল আসছে, সেটা ভাইটাল। এর জন্য আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, আপনি যখন 100% প্রিপারেশনে যাবেন, তাহলে বাকি 20% জন্য আপনাকে বেসিক জিনিস পড়তে হবে। বেসিক জিনিসের জন্য জ্ঞান পড়তে হয়, এটা আসলেই সত্য জ্ঞান, কিন্তু আপনাকে এখন জ্ঞান পড়তে পারবেন। আপনাকে ডেভিডসন দিলাম, পাশে জ্ঞান দিলাম, আপনি পড়তে পারবেন? এত হিউজ পড়া তো খুবই ডিফিকাল্ট। আপনি, আমি পারবো না, ডাক্তার আশফাক পারতে পারে, ডাক্তার আশফাক কিন্তু অনেক পড়ু আর কি, কিন্তু আমি পারবো না, এটা পসিবল না। এটা খুবই ডিফিকাল্ট, সে পারবে না। তখন দেখা যাবে যেটা সে ফিজিওলজি 10% জন্য এত বেশি পড়তেছে, সে ডেভিডসন ভুলে গেছে। এটার জন্য ভালো হচ্ছে আমার কাছে মনে হয় একটা গাইডলাইনের সাথে থাকা। তারা আপনাকে ওই ফিজিওলজির কতটুকু লাগবে, কোন অংশটুকু লাগবে, কার্ডিয়াক সাইকেল থেকে কি প্রশ্ন আসে, নিউরোলজিক ট্র্যাক থেকে কি প্রশ্ন আসে, ব্রাউন সিকার সিনড্রোম থেকে কি টাইপের প্রশ্ন আসে, আপনাকে ধরে দিবে। তাহলে এটা আপনার পড়াটা ফিজিওলজি হয়ে গেল, 15% পড়া শেষ, 95% শেষ। বাকি 5% হচ্ছে আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাসটা আপনাকে করলে, যদি করেন, অবশ্যই করতে হবে, করলে আপনাকে ওই যে 5টা যে 10 মার্ক সেটা আপনি ইজিলি ডিল করতে হবে, সব অ্যান্সার করে আসতে। এই হচ্ছে আপনার 100% নিয়ে পরীক্ষালে আপনাকে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটাল ম্যাটেরিয়ালস। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি আপনি মাথার ভিতরে সেট আপ রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে সামনের প্রিপারেশন হওয়া যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুবই চমৎকারভাবে আসলে গুছিয়ে আমাদের রিডিং ম্যাটেরিয়ালসগুলি বললেন। সবার প্রথমে উনি ডেভিডসনের উপর গুরুত্ব দিলেন, প্রায় 80 থেকে 85% আসলে ডেভিডসন থেকে আসে, আমরা যারা পরীক্ষা দিয়ে এসেছি আমরা জানি। এর বাইরে ফিজিওলজি থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট আসে, 10%-এর মতো। এর বাইরে 5% আসে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে। এখন আমি ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া তো রিডিং ম্যাটেরিয়ালসগুলি বললেন, এই ডেভিডসন একজন ইন্টার্ন কিভাবে গুছাবে, অল্প সময় কিভাবে গুছায়? এটা আসলে সবচেয়ে বড় কথা, এবং এটা আসলে ডেভিডসন পড়া এক জিনিস, গুছানো আরেক জিনিস। মনে করেন যে আপনি একটা সকালবেলা একটা কেস দেখে আসছেন, পেশেন্টের নিউমোনিয়া কেস, পেশেন্ট আপনার কাছে হাই গ্রেড ফিভার নিয়ে আসছে, সে চেস্ট পেইন, প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন নিয়ে আসছে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, রাস্টি স্পুটাম নিয়ে আসছে, মানে ব্রঙ্কেল বেস সাউন্ড আছে, ইটস লাইক এ নিউমোনিয়া। এটা আপনি ডেভিডসন পড়লেন পুরোটা, ডেভিডসন 2 থেকে আড়াই পেজ আছে, আপনি কার্ভ 65 সে পড়লেন, কিন্তু এখান থেকে কি প্রশ্ন আসবে সেটা তো আপনি জানেন না। তাহলে এটার জন্য কি টাইপের পড়তে হবে, তাহলে আমি জানার জন্য একটা রকম পড়া, এবং পরীক্ষায় জন্য কিন্তু একটু ডিফারেন্ট। এটার জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমার মনে হয় কোনো একটা গাইডলাইনের সাথে থাকা, গাইডলাইনের সাথে থাকাটা, এটা আমি প্রিফার করি, কারণ আমি নিজেও ছিলাম। কারণ তার মানে যে জিনিসটা পড়াটা গোছানো হয়ে যায়। কারণ আলটিমেটলি আপনি একটা জিনিস দেখেন, আমি আপনাকে একটা যদি কোশ্চেন থ্রো করি, যে কোশ্চেনটা আমি আলটিমেটলি আমাদের সময় এফসিপিএস 2021 জানুয়ারিতে আসছিল, যে একটা পেশেন্ট এই নিউমোনিয়া থেকে আসছিল। পেশেন্ট তার 65 ইয়ার্স ওল্ড, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, এবং তার আলটিমেটলি রাস্টি স্পুটাম আছে, এবং তার ছিল হচ্ছে কাফ রাস্টি স্পুটাম, এবং প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন, এরকম একটা জিনিস ছিল। 65, তার 5 ডেজ ধরে আর কি, অন্য কোনো ক্লুজ ছিল না। আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে অর্গানিজম খুঁজি না, যে অর্গানিজম খুঁজি, যে কোন অর্গানিজম দিয়ে হবে, আগে সিবিডি ছিল কিনা, রাস্টি স্পুটাম, এটা একটা ক্লু দেওয়া আছে। তার মানে এটা দেখা যাচ্ছে যে সেখানে তারা জানতে চাইছে মোস্ট কমন অর্গানিজম, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া যে মোস্ট কমন সেটা জানতে চাইছে। কিন্তু আমাদের অন্য যারা ভুল করে আসছে, তারা যেটা করছে, তারা বিভিন্ন অর্গানিজম খুঁজতে গেছে, ক্লেপশিলা হবে কিনা, কিংবা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এই টাইপের প্রশ্ন কেন আসবে, এটা তো খুবই কমন। তাহলে ঠিক আছে, ক্লেপশিলা হবে কিনা, লিজিওনেলা খুঁজতে, রাইট, মাইক্রোপ্লাজমা খুঁজতেছে, সে নিউমোনিয়া খুঁজতেছে, অ্যানিমিয়া খুঁজতেছে, অ্যানিমিয়া কোথায়, অ্যানিমিয়া তো নাই, যে আমার মাইক্রোপ্লাজমা দিয়ে আসবে। তো বিষয়টা হচ্ছে এই যে একটা জিনিস, যে আমি যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন বুঝেছে পড়া, এই জিনিসটার জন্য আমার মনে হয় গাইডলাইন ভালো, অবশ্যই গাইডলাইন ভালো। আমি বলতেছি না যে আলটিমেটলি যারা পরীক্ষা দিবে তারা অবভিয়াসলি তারা অনেক জানে, অনেক কিছু জানে, তাদের নলেজ অনেক, তারা ইন্টার্ন যারা করতেছে, আমাদের সামনে যারা আছে, অনেক মেরিটোরিয়াস। বাট আমার বিষয়টা হচ্ছে আপনি কতটুকু জানেন যে পরীক্ষাতে কি টাইপের আসবে, পরীক্ষার প্রশ্নটা কি টাইপের আসে, কিংবা সেই পরীক্ষার প্যাটার্নে কতটুকু পড়তে হবে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে পাস করছে তার কাছ থেকে জানা ভালো। এটার জন্য আমি আসলে এটা ইটস নট এ প্রচারণা, এটা প্রচারণা না, আমি আমার ডেভিডসন ব্যাচ আমি বলতে পারি যে তারা হচ্ছে, কারণ আমাদের ডেভিডসন ব্যাচে আপনি জানেন যে আমাদের প্রায় বাল্ক অফ মেম্বার আছে, এবং তারা কিন্তু সবাই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আছে। তারা দেখা যাচ্ছে যে আমাদের যারা মেন্টর প্যানেল অলরেডি তারা এফসিপিএস ফাইনাল করা, তারাও আছে কমপ্লিট করা, তারপর রেসিডেন্সি কোর্সে আছে। তারা আলটিমেটলি ওই যে অংশটুকু কতটুকু পার্টনের জন্য পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, কোন জিনিসটাকে এমফেসিস দিতে হবে, আমাকে কোন বক্সটা দেখতে হবে,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা প্যাথোফিজিওলজি মাস্ট জানতে হবে। আপনাকে উইলসন ডিজিজের প্যাথোফিজিওলজি আসতে পারে, ঠিক, কিন্তু আপনাকে হান্টিংটন কোরিয়া পড়তে হবে না। কারণ এই যে ডিফারেন্সিয়েট যে জিনিসগুলো আমার কাছে মনে হয় এটা কোচিং সেন্টার একটা হেল্প করে। এটার জন্য যদি কেউ গোছাতে চায়, নিজে নিজে পারে, সে যদি নিজে নিজে চায় নিজে নিজে পড়বে। বাট দিন শেষে আমার কাছে মনে হয় কোনো একটা গাইডলাইন সাথে থাকতে পারলে তার জন্য ইজি, এটা তাকে মানে আলটিমেটলি ইজি। এবং যেটা আপনি বললেন ইন্টার্ন পিরিয়ডে কিভাবে গোছাবে, এটা সবচেয়ে পিকিং পয়েন্ট। আমি এতগুলো কথা বলতেছি, যদি আপনি এই কথাটা যদি পিক করতে না পারেন, আমার মনে হবে যে এটা আপনি শুনে খুবই একটা লাভ হচ্ছে না। মানে ডাক্তার আশফাক কিন্তু বলছে ইন্টার্ন পিরিয়ডে, তার মানে উনি আপনাকে মাথায় ঢুকে দিচ্ছে যে আমাকে ইন্টার্ন পিরিয়ডে গোছাইতে হবে, দেন আমি এই গোছানো দিয়ে নেক্সট আমি পরীক্ষাতে দিব। আপনি সহজে যদি চান, মোটামুটি আমাদের 4 থেকে 5 মাস সময় লাগে। যদি পুরো ডেভিডসন এজ এ সিলেবাস অনুসারে গোছাতে চাই, এটা 4 মাস থেকে 4.5 মাসের মতো সময় লাগে। যদি কেউ এরকম গুরুত্ব দেয়, এভারেজে 6 ঘন্টা করে পড়ে, 6 থেকে 7 ঘন্টা, 6 ঘন্টা পড়লে হয়ে যাবে, 4 থেকে 4.5 মাসের ভিতরে সে গোছাতে পারবে ইনশাআল্লাহ। এটা মোটা। এবং আমাদের যে ডেভিডসন যে বেস্ট আছে, এটা কিন্তু আমাদের ডিউরেশন এরকম 4 থেকে 4.5 মাসের ভিতরে মোটামুটি আমাদের যে সিলেবাসটাকে কিন্তু কভার করা হয়। এটা এপসিলিস পার্টন ওরিয়েন্টেড এবং রেসিডেন্স ওরিয়েন্টেড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার এই কথার ধারাবাহিকতা আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি যে ইন্টার্নদের জন্য সিনাপস মেডিকেল একাডেমি অ্যাকচুয়ালি কি কি প্রোভাইড করতে পারে বা কি কি প্রোভাইড করছে? আচ্ছা, ইন্টার্নের জন্য সিনাপস মেডিকেল একাডেমি দরকার কিনা এটা তো ইম্পর্টেন্ট, তাই না? তারা কেন আসবে? তারা তো না আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি বললেন, সেটা হচ্ছে আমি প্রথমে বলছি গাইডলাইন। আমরা একটা গাইডলাইন হিসেবে থাকতে পারি, এবং আমরা একটা, আমি হয়তোবা আমার যে ডক্টর আছে তাকে আমি আলটিমেটলি তাকে একটা সাপোর্টিং রোল হিসেবে প্লে করতে পারি। সাপোর্টিং রোল কেমন? এই যে সে বুঝতেছে না আমাকে কি পড়তে হবে, আমাকে কোথায় থেকে পড়তে হবে, এবং দিন শেষে যেটা সবচেয়ে বেশি ফেস করবে, এক্সাম দিবে না সে। আপনি মনে করেন আপনি অনেক কিছু পড়ছেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনি পরীক্ষা দেননি, আপনি কোনো পরীক্ষা অ্যাটেন্ড করেন নাই পার্টনের জন্য। আপনি পার্টনের এতগুলা মানে এমসিকিউ, এত এসবিএ, প্রায় 150টা প্রশ্ন আপনি ফার্স্ট টাইম স্টেজে যে পরীক্ষা দিচ্ছেন, এর আগে আপনি কোনো মক দেন নাই, সাবজেক্ট ফাইনাল দেন নাই, কিছুই দেন নাই, আপনি শিওর থাকেন আপনি পরীক্ষার কনফিউশনে থাকবেন। কারণ পরীক্ষা না দিলে আপনি কখনোই আপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানবেন না। আপনি অ্যারিথমে থেকে একটা প্রশ্ন আসবে, এটা এফ অ্যাক্টিভ ফিব্রিলেশন নাকি এসভিটি, আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। তাহলে এই যে পরীক্ষা জিনিসটা, এই পরীক্ষাটা কিন্তু কোচিং সেন্টার আপনাকে হেল্প করবে। আর একটা ওই যে আমি বলে আসছি যে কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, কিভাবে গুছাইতে হবে, সেটা কিন্তু আমরা প্রোভাইড করবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিওলজির যে বিষয়টা, আমাদের কিন্তু লেকচার শিট আছে, এবং লেকচার শিট কিন্তু প্রতি বছরে আমরা আপডেট করি। সেখানে কিন্তু ফিজিওলজির জন্য জ্ঞানন থেকে যে টাইপের প্রশ্নগুলো আসতেছে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা নোট করে কিন্তু আমরা পড়াই দিচ্ছি, এবং বায়োস্ট্যাটিস্টিক্সের জন্য মাস্টার ক্লাস নেওয়া হয়। তাহলে আপনার যে কমপ্লিটের যে প্রিপারেশনের কথা বলে আসলাম, যে আপনি একজন কমপ্লিট না, আপনি প্রথমে টেক এ ব্রেথ, আপনি ব্রেথ নিচ্ছেন এবং আপনি ভাবতেছেন যে না ভাই আমি শুরু করব। শুরু করবেন, আপনি জাস্ট এইটা বলবেন যে আমি শুরু করব, কিন্তু এর পরবর্তীতে যা যা দরকার, মানে আপনার জন্য কোনো গাইডলাইন দরকার, আপনার জন্য ডেভিডসন দরকার, আপনার জন্য এক্সাম দেওয়া দরকার, দিন শেষে আমাদের সাপোর্ট দরকার। এই প্রত্যেকটার যে একটা কোলাবোরেশন, প্রত্যেকটার যে একটা প্যাকেজ, সেটা আমরা সিনাপস দেবো ইনশাল্লাহ। এটা আমরা বলতে পারি ইনশাল্লাহ আপনাদের যে সফলতার যে একটা সাপোর্ট, সেই সাপোর্ট আমরা দিতে পারবো। কারণ আমাদের লাস্টে ইনশাল্লাহ প্রায় 60 জন পাস করছে আলহামদুলিল্লাহ। আর কি যারা ফ্রেশার কিন্তু অনেকে পাস করছে, হ্যাঁ, মানে যারা ফ্রেশ একেবারে প্রথমবার তারা পাস করছে, একজন, হ্যাঁ এরকম হয়েছে। নভেম্বরে তারা, অক্টোবর শেষ হয়েছে, আমাদের সময় তারা জানুয়ারিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। ডক্টর নাহিদ ছিল আর কি, তাজউদ্দিন মেডিকেল থেকে, সে আলটিমেটলি মানে সে চান্স পেয়ে আমাদের কাছে চলে আসে। এরকম অনেকেই আছে, তার মানে ইটস এ পসিবল, এটা পসিবল, এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইয়ের কথার ধারাবাহিকতা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সিনাপস মেডিকেল একাডেমি ইন্টার্নদের জন্য আসলে একটা বিশেষ অফার নিয়ে আসছে। সেই অফারটা হচ্ছে আপনি যে কোনো ব্যাচে ভর্তি হলে প্রায় 1 বছরের সাবস্ক্রিপশন পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি এই সেশনে ভর্তি হন, তাহলে আপনি ফেব্রুয়ারিতে যদি ভর্তি হন, আপনি একই সাথে জুন পর্যন্ত সাপোর্ট পাবেন সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে, এবং এই রেকর্ডেড ক্লাসগুলি এবং রেকর্ডেড এক্সামগুলি আপনি একেবারে ডিসেম্বর পর্যন্ত দিতে পারছেন। অর্থাৎ আপনি যদি কোনোভাবে জুনে যদি পাস নাও করেন, তাহলে কিন্তু আপনি ডিসেম্বর পর্যন্ত আপনাকে অন্য কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে এনরোল করতে হচ্ছে না, পুরোপুরি আপনি সিনাপসের পক্ষ থেকে এই সাপোর্টটা আপনি পাচ্ছেন। তো আজকের সেশনটা আসলে অত্যন্ত ফ্রুটফুল ছিল। ভাইয়া খুবই চমৎকারভাবে আমাদের এফসিপিএস এর একেবারে প্রোজ অ্যান্ড কনস সব কিছুই বলেছেন, কিভাবে প্রিপারেশন নিতে হবে, বুক লিস্ট, রিডিং ম্যাটেরিয়ালস, এবং কিভাবে আপনি বই গোছাবেন, সব কিছুই ভাইয়া চমৎকারভাবে ডিটেলস বলেছেন। তো ডক্টর সজীব ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যে ইন্টার্নবৃন্দ আমাদের সাথে এতক্ষণ ছিলেন, কষ্ট করেছিলেন, তাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর করে আসলে উপস্থাপন করার জন্য, আর আমার সাথে যারা ইন্টার্নে যারা আছেন তাদের জন্য শুভকামনা। আর সবার জন্য যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন
যে কোনো মানে আলটিমেটলি আপনাদের হেল্প লাগলে আমরা থাকবো সবসময়, এবং আমরা চাই যে আপনাদের যে সফলতা সেই সফলতা আপনারা যান, এবং আপনারা যদি আমরা তার জন্য সর্বোচ্চ যে এফোর্ট সেই এফোর্ট ইনশাল্লাহ আমরা দিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।